ওকে, তো আমরা আমাদের সেকেন্ড পার্টে চলে এসেছি, আর্থ গ্র্যাভিটেশনাল ফিল্ড। আমরা বললাম এখানে আমরা আর্থকেই আমাদের মেন অবজেক্ট বা বডি হিসেবে ধরলাম। আর্থের চারপাশে কোনো মাসকে রাখলে তার উপর আর্থের কীরকম এফেক্ট করবে আমরা বেসিক্যালি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই হলো আর্থ। আর্থের মাসকে আমরা ক্যাপিটাল এন লিখেছি। আর্থের মাস কত আছে তোমরা একটু উইকিপিডিয়া থেকে দেখে লিখে নিও। আর্থের রেডিয়াস হচ্ছে আর, বাই চান্স আমার এই আর এর ভ্যালুটা মনে আছে, আমি সেটা লিখে দিচ্ছি। রেডিয়াস অফ আর্থ ইজ 6400 কিলোমিটার। আমি কিন্তু আবারও বলছি, এই ভুল সবাই করে। অলওয়েজ যখন ক্যালকুলেশন ইউজ করবে টেক ইট ইনটু মিটার, আরও 10 কিউব গুণ করে নেবে। এইগুলো আর্থ। তো এই আর্থের চারপাশে গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আমরা আলোচনা করব। তো সবার আগে আমরা সবাই কোথায় আছি? আমরা সবাই আর্থের সারফেসে আছি। চলো দেখা যাক আর্থের সারফেসে থাকা কোনো বডির এর মাসের উপর আর্থের কি এফেক্ট। তো দেখো, আমি যদি ধরে নিই যে এই আর্থের উপরে একটা পয়েন্ট মাস আছে এম, স্মল এম মাসে, তাহলে ফোর্স অন দি স্মল এম ডিউ টু আর্থ, আমরা সবাই বলতে পারি F ইকুয়াল টু জি ক্যাপিটাল এন স্মল এ বাই আর স্কয়ার। আমি বলেছি একমাত্র স্ফেরিক্যাল অবজেক্ট হলে বা স্ফেরিক্যাল বডি হলে আমরা পয়েন্ট পার্টিকেলের ফর্মুলাটা একইভাবে রেখে বসাতে পারি। এখানে কিন্তু আমরা আর্থকে একটা প্রপার স্ফিয়ার হিসেবে ধরেছি, এই জন্যই আমরা গ্র্যাভিটেশনাল ফর্মুলাটা ডাইরেক্ট লিখতে পেরেছি। এই ডিস্টেন্সটাকে আমরা বলছি আর অর রেডিয়াস। F equal to GMM by R square। তাহলে আমরা সবাই বলতে পারি M মাসকে আমাদের আর্থ টুয়ার্ডস ইটস সেন্টার F ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, আর F ফোর্সের ভ্যালু GMM by R square। আচ্ছা, যদি এই মাসটাকে আমরা ইউনিট করে দিই, ফর ইউনিট মাস কি হবে দেখো সবাই। ফর ইউনিট মাস আমরা বলতে পারি E equal to F by small m, and that is Gm by R square. So this is the gravitational intensity at the surface of Earth. This is the gravitational intensity at the surface of Earth. যদি এখানে জি এর ভ্যালু, আর্থের মাসের ভ্যালু আর রেডিয়াসের ভ্যালু তোমরা পরপর বসাও, তাহলে বলো তো এই ই এর ভ্যালু তোমরা কত পাবে? কেউ বলতে পারবে? এনিওয়ান, এনি গেস? নিজের একটু ভাবার চেষ্টা করো। আমি বলে দিচ্ছি, এই ই এর ভ্যালু হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই ইউনিট মাসের ওপর আর্থ যে ফোর্সে অ্যাট্রাক্ট করে সেটাই হচ্ছে জি বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বাচ্চা ছেলেরাও বলে দিতে পারে। কেন? কারণ আমি জানি যে তোমাকে আর্থ যে ফোর্স দিয়ে নিচের দিকে অ্যাট্রাক্ট করছে সেটাই হচ্ছে তোমার ওয়েট, এন্ড ওয়েট ইজ এনার্জি। তো তোমার মাস যদি 1 হয়, মাস যদি ইউনিট হয়, ইউনিট মাসের ওয়েট কত? জি, সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। সো জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, এটা লিখে রাখবো। শুধুমাত্র আর্থের গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটিকে আমরা স্মল জি দিয়ে লিখি। দিস ইজ এ স্পেশাল কেস। তোমরা বিষয়টাকে এইরকম ভাবেও দেখতে পারতে, ফোর্স ইকুয়াল টু জিএমএম বাই আর স্কয়ার। যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে সেই ফোর্সটাকে আমরা বলি ওয়েট। তাহলে এই এফ এর জায়গাতে আমরা স্মল এম জি বসিয়ে দিতে পারি। তাহলে স্মল এম জি ইকুয়াল টু জিএমএম বাই আর স্কয়ার। এখান থেকেও তোমরা ডাইরেক্ট এম ক্যান্সেল হয়ে গিয়ে স্মল জি এর ভ্যালু পেয়ে যাবে জিএমএম বাই আর স্কয়ার। এটাও তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। দিজ আর ভেরি ট্রিভিয়াল ডেফিনেশন। তো এই হলো সারফেসে জি এর ভ্যালু। তোমাদের প্রথম যে পার্টটা পড়তে হবে সেটা হচ্ছে সারফেস থেকে আমি যদি ক্রমশ উপরের দিকে যাই তাহলে জি এর ভ্যারিয়েশন কিরকম হবে। যদি সারফেস থেকে ক্রমশ নিচের দিকে যাই তাহলে জি এর ভ্যারিয়েশন কিরকম হবে। এই হলো তোমাদের প্রথম করতে হবে।
তাহলে ফার্স্ট তোমাদের টপিক হেডিং দাও সবাই, ভ্যারিয়েশন অফ জি। ভ্যারিয়েশন অফ জি। ভ্যারিয়েশন অফ জি। এই জি এর ভ্যারিয়েশন তিনটে জিনিসের সাথে তোমাদের করতে হবে। একটা অল্টিটিউড বা হাইট, একটা ডেপথ, আর একটা হচ্ছে ডিউ টু ইটস রোটেশনাল মোশন। তিনটেই আমরা করব। আজকে আমরা প্রথমটা পড়া শুরু করছি। দেখো নাম্বার 1 উইথ হাইট h। তো মনে করো এই হলো আর্থ, দেখতে পাচ্ছ? ওকে, এই হলো আর্থের রেডিয়াস r। আমি যদি আর্থের সারফেসের উপর থাকি তাহলে জি এর ভ্যালু আমরা এখানে লিখছি, জি কে জিএস দিয়ে লিখছি, মানে গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশন অ্যাট সারফেস জিএস দিয়ে লিখছি। এই জিএস এর ভ্যালু হয় জি ইনটু এম বাই আর স্কয়ার, যেখানে এম হলো আর্থের মাস। এইবার তুমি এই মাসটাকে আস্তে আস্তে উপরে নিয়ে চলে গেলে, মনে করো আরো এইচ হাইট নিয়ে চলে গেলে, তাহলে এইখানে তোমার জি এর ভ্যালু কত হবে? এটাকে আমরা সবাই জি এইচ দিয়ে লিখছি, জি অ্যাট এ হাইট এইচ। আচ্ছা বলো সবাই, তুমি যদি এইচ হাইট উপরে উঠে যাও তাহলে এখন আর্থের সেন্টারের থেকে তোমার ডিসটেন্স কত হলো? আর প্লাস এইচ। আর ছিল আর এইচ হাইট উঠলে, তাহলে এখন এই জি এর একই ফর্মুলায় আরেক জায়গায় শুধু আর প্লাস এইচ লিখবো, তাহলে জি এর ভ্যালু বেরিয়ে যাবে। সো তোমাদের পারমিশন নিয়ে জি অ্যাট এ হাইট এইচ আমি লিখতে পারি জি ইন্টু ক্যাপিটাল এ বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। এইটুকু জায়গাতে তোমরা বলে দিতে পারো কোয়ালিটেটিভলি যে স্যার যদি আমি ক্রমশ উপরের দিকে যাই, হাইট যদি আমার বাড়ে, তাহলে জি এর ভ্যালু কমবে। ঠিক, এটা তো বোঝাই যাচ্ছে। ডিনোমিনেটর বাড়ছে, আরটা বাড়ছে, আর এর জায়গায় আর প্লাস এইচ লিখছ, সুতরাং জি এর ভ্যালু কমবে। কিন্তু এবার তোমাকে বলতে হবে কতটা কমবে, বা যখন অঙ্ক দেবে যে এই হাইট থেকে তুমি এই হাইটে চলে গেলে কতটা জি এর চেঞ্জ হচ্ছে, তোমরা কি করে সেই জায়গাটা অ্যাড করবে। এই জন্য আমাদের দরকার একটা তুলনামূলক পড়াশোনা। মানে আমরা জি এইচ আর জি এস এই দুটোকে একটা একটা করে ইকুয়েশন নাম দিয়ে দিচ্ছি 1 আর 2। সরি, এটাকে 2 দিই, এটাকে 1 দিই। এই দুজনের মধ্যে আমি একটা তুলনা করার চেষ্টা করব। ঠিক আছে, চলো আমরা সবাই জিএইচ বাই জিএস করে দিই। এই দুটোকে আমি যে ডিভাইড করব, তাহলে দেখো এটা আসবে আর স্কয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। একটু খেয়াল করে দেখবে সবাই, জিএম কেটে যাবে, জিএইচ 1 বাই আর প্লাস এইচ স্কয়ারটা নিচে আসবে, আর আর স্কয়ারটা উপরে উঠে গিয়ে এটা দাঁড়াবে। ঠিক, তাহলে এটাকে আমরা লিখতে পারি আর বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। আমি উপরে, এরপর থেকে আমি উপরে উঠছি, একটু সবাই ফলো করে নিও। এখানে যদি উল্টে দিই তাহলে পাবো জি এস বাই জি এইচ ইকুয়াল টু আর প্লাস এইচ বাই আর এর স্কয়ার। আরো ভালো করে লিখতে গেলে 1 প্লাস এইচ বাই আর এর স্কয়ার। বলো ইয়েস অর নো? ক্লিয়ার? আবার যদি আমি এটা উল্টে দিই, মানে আবার যদি আমি জি এইচ বাই জিএস লিখি, তাহলে তোমরা সবাই জানো জি এইচ বাই জিএস হবে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক তো? এটা উল্টে দিলাম, এদিকটা উল্টে গেল, এইটুকু জায়গা অবধি আমরা আসতে পারলাম।
এইবার আমরা এই এক্সপানশনটা করব। তোমরা সবাই বাইনোমিয়াল এক্সপানশন হয়তো জানো, বা না জানলেও বাইনোমিয়াল এক্সপানশন পড়বে, সেখান থেকে আমরা এই এক্সপানশনটা করব। কিন্তু সবসময় এই এক্সপানশন করা যাবে না, শুধুমাত্র তখনই বাইনোমিয়াল এক্সপানশন করা যায় 1 প্লাস এক্স এর, তোমরা হয়তো জানো, যখন এই এক্স এর ভ্যালু 1 এর চেয়ে অনেক কম হয়। তাহলে আমরা উই শুড এক্সপান্ড দিস থিং বাইনোমিয়ালি ইফ h by r becomes very less than 1, বা h যদি r এর থেকে অনেক ছোট হয়, তাহলে আমরা বলতে পারি gh by gs equal to 1 minus 2h by r। কি করলাম? আমি বাইনোমিয়াল এক্সপানশন করলাম। বাইনোমিয়াল এক্সপানশন করলে মোটেই একটা টার্ম আসে না, অনেকগুলো টার্ম আসে। আমি এখানেও বাকি সমস্ত টার্মকে নেগলেক্ট করেছি, শুধুমাত্র ফার্স্ট টার্মটাকে নিয়েছি। ফার্স্ট টার্মটা নেওয়া খুব সোজা। এর মাথায় যে -2টা আছে সেটাকে সেকেন্ড টার্মটার সাথে গুণ করে দাও। -2টা এখানে যদি গুণ হয় -2h by r। এখানে কিন্তু একটা কথা লিখতেই হবে, না লিখলে হবে না। এক্সপান্ডিং বাইনোমিয়ালি and neglecting higher order terms, and neglecting higher order terms, মানে আমি অ্যাডমিট করছি যে h বাই r এর পরে h স্কয়ার বাই r স্কয়ার, h কিউব বাই r কিউব ইত্যাদি অনেক টার্ম থাকবে, কিন্তু আমরা সবকটা টার্মকে নেগলেক্ট করে বেসিক ফার্স্ট টার্মটাকে নিয়ে gh আর gs এর মধ্যে একটা রিলেশন তৈরি করলাম। আর h যদি খুব ছোট হয় r এর চেয়ে, তাহলে আমরা লিখতে পারি g at any altitude h is equal to gs into 1 minus 2h by r। এটা বক্স করে রাখো, এই খুব কাজের ইকুয়েশন এটা, কিন্তু এটা যেখানে সেখানে ইউজ করা যাবে না। এটা সেখানে ইউজ করা যাবে যখন h is very very less than r। ওকে, আর যে কোনো জায়গায় ইউজ করার জন্য এই ফর্মুলাটাকে তুমি 3 নম্বর দিয়ে বক্স করো। এখানে কিন্তু আমরা বাইনোমিয়াল এক্সপানশন করিনি, সুতরাং এই যদি r এর সাথে কম্পারেবল হয়, যদি যথেষ্ট বড় হয় r এর সাথে, তাহলে ডাইরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করাই ভালো। বোঝাতে পারলাম? যদি এই r এর চেয়ে খুব ছোট হয়, তাহলে আমরা একদম লাস্ট ফর্মুলাটাকে ইউজ করতে পারি। সো দেখা গেল যে যত উপরে যাব তত g এর ভ্যালু কমবে। কিভাবে কমবে? কি ফর্মুলা মেইনটেইন করে কমবে? মেইনটেইনিং দিস ফর্মুলা। Am I clear to everyone? Yes or no? লাস্ট 2 নম্বর পয়েন্ট, এটা পড়ে এই ভিডিও আমি শেষ করব। ভ্যারিয়েশন উইথ ডেপথ খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। ভ্যারিয়েশন উইথ ডেপথ। এই মনে কর আর্থ, রেডিয়াস আর, সারফেসে রয়েছে, সারফেসের জিএস তোকে লিখে রাখতে হবে জিএম বাই আর স্কয়ার, এটা খুব কাজে লাগবে। এইবার তুই মনে কর পৃথিবী ভেদ করে ক্রমশ নিচের দিকে নামছিস। মনে কর তুই পৃথিবী ভেদ করে ডি ডিস্টেন্স নেমে গেছিস। কত ডিস্টেন্স নেমেছিস? ডি ডিস্টেন্স নেমে গেছিস, এইটুকু হচ্ছে ডি। আর এখন তুই যে পৃথিবীর উপরে রয়েছিস তার রেডিয়াস আর মাইনাস ডি। আমি বোঝাতে পারলাম? মনে হয় পারলাম। দেখ, এই হলো পুরোটা পৃথিবী, সারফেসে তুমি রয়েছো, সারফেসে জি এর ভ্যালু এত। এবার তুমি আস্তে আস্তে ডি ডিস্টেন্স ভেতরে নেমে পড়বে। তাহলে এখন আমি যে পৃথিবীটার উপরে আছি তার রেডিয়াস কত? আর মাইনাস ডি না? সেটা শেডেড পার্টটা নয়। ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে তোমরা বলতে পারো যে স্যার এবার তো ব্যাপারটা সোজা হয়ে গেছে। আগে যখন আপনি উপরে যাচ্ছিলেন আর এর জায়গায় লিখছিলেন আর প্লাস এইচ এর হোল স্কয়ার, এখন আমি নিচে আসছি, সুতরাং এখন আমি লিখব জিডি ইকুয়াল টু জিএম বাই আর মাইনাস ডি এর হোল স্কয়ার।
আগে আর প্লাস এইচ লিখছিলাম, এখন আর মাইনাস জে হোল স্কয়ার লিখবো, তারপর তুলনা করে দেবো। যেই বলবে অমনি তোমাদের কেটে জিরো করবে। কেন কেটে জিরো করবে? মন দিয়ে শোনো, ঠান্ডা মাথায় শোনো। তোমাদের মনে হতে পারে স্যার যত উপরে যাবো তত জি এর ভ্যালু কমছে, আর যত নিচে নামবো তত জি এর ভ্যালু বাড়ছে। তা হবে না, আসলে পুরো উল্টোটাই ঘটবে। যত নিচেও নামবে তত জি এর ভ্যালু কমবে। কেন? চলো আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? এই কনসেপ্টটা বোঝার জন্য তোমাকে এই জায়গা থেকে প্রথমে একটু দূরে সরে যেতে হবে। চলো আমি একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করি। এটা তোমাদের লেখার প্রয়োজন নেই, বা লিখতে চাইলে এই হেডিং এর আন্ডারে লিখো না, একটা আলাদা জায়গায় লিখো। মনে কর একটা নতুন গ্রহ পাওয়া গেছে, গ্রহটা সার্কুলার রিং এর মতো দেখতে। কিরকম দেখতে? সার্কুলার রিং এর মতো, মানে মাঝখানটা ফাঁপা। খেয়াল করো, শুধু এই শেডেড পার্টটার মাস আছে, বাকি পুরোটা ফাঁপা। দেখতে পাচ্ছিস সবাই? ঠিক আছে, আমি বললাম তুই ওর সেন্টারে বসে আছিস। বলতো তোর উপর এই পুরো গ্রহটা নেট ফোর্স কত? The answer is 0. কেন 0? তুই দেখতেই পাচ্ছিস এম মাসের চারপাশে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে রিংটা রয়েছে। তার মানে এইখানে তুই যদি একটু মাস কনসিডার করিস, এই মাসটাকে এদিকে টানবে। এইখানে যদি একটু মাস কনসিডার করিস, এই মাসটাকে এদিকে টানবে। দেখতে এই দুজনের রেজাল্টের কত হবে? 0। এখানে যদি একটা মাস ধরিস এদিকে টানবে, তার ঠিক উল্টো দিকে একটা মাস পেয়ে যাবে, সেই দিকে টানবে। আলটিমেটলি যে কোনো জায়গায় তুই একটা মাস ধর, তার উল্টো দিকে আরেকজন রেডি হয়ে আছে, এর সন্দেহ। তাহলে বল নেট ফোর্স কত হবে? নেট ফোর্স 0 হবে। চল কোশ্চেনটা আরেকটু অ্যাডভান্স করে দিই। তুই এখন আর সেন্টারে নেই, এইখানে আছিস। বলতো এখন তোর উপর ফোর্স কত হবে নেট? উত্তর শুনে রাখ, এখনো তোর উপর ফোর্স নেট ফোর্স 0 হবে। তুই বলবি কি করে? সেন্টারটা মানলাম চারপাশে ইকুয়াল ডিস্টেন্সে মাস ছিল, যতটা ফোর্স আমার ডান দিকে টানছিল ততটা ফোর্স আমাকে বাঁ দিকে টানবে। তাহলে এইখানে তো সবাই ইকুয়াল ডিস্টেন্সে নেই, উপরেরটা কাছে আছে, নিচের গুলো দূরে আছে। তাহলে এখানেও ফোর্স 0 কি করে বলছে? সরি, তো দেখো এখানে কেন ফোর্স 0 সেটা আমরা বলে দিতে পারি। খেয়াল, এই মাসের মধ্য দিয়ে যায় এরকম দুটো কর্ডটা, ঠিক আছে? খেয়াল কর, এই কর্ডের উপরে যেটুকু শেডেড পার্ট রয়েছে এটা থেকে উপরের দিকে টানবে, আর নিচে যতটুকু শেডেড পার্ট রয়েছে, দেখ খেয়াল কর সব ছবিতে, এই পুরোটা থেকে নিচের দিকে টানবে। এই দুটোর কথা আমি বলছি না, বোঝাতে পারলাম? এম মাসকে ধরে দুটো কর্ডটা, এই কর্ডটা রিংটাকে যে দুটো ভাগে ভাগ করেছে, তার উপরের দিকের মাসটা ওকে উপরে টানবে, আর নিচের দিকের মাসটা নিচে টানবে। ঠিক? তুই বলবি স্যার উপরের মাসটা তো অনেক কাছে আছে, নিচের মাসটা তো অনেক দূরে আছে। আমি বলবো ঠিক, এর আর কম এর আর বেশি, কিন্তু এটাও লক্ষ্য কর এর মাস কম এর মাস কতটা বেশি। আচ্ছা যদি এরকম হয় যে এই দুটোর আর স্কয়ারের মধ্যে যা চেঞ্জ, এই দুটোর মাসের মধ্যে ঠিক ততটাই চেঞ্জ, তাহলে দুজনেই উপরে নিচে ইকুয়াল ফোর্স দেবে না? বোঝাতে পেরেছি? তাহলে আলটিমেটলি ডিসটেন্স কম আর মাস কম, ডিসটেন্স বেশি আর মাস বেশি, এদের মধ্যে এমনই একটা ক্যালকুলেশন হবে যে এরা উপরে আর নিচে সেম ফোর্স দেবে। আলটিমেটলি সব থেকে ফোর্স কেটে দিয়ে কত হবে? 0। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম আমি আলোচনা করলাম। কোন রিং এর ভেতরে যে কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ 0 হবে। বোঝাতে পারলাম? লিখে রাখো, ইনসাইড এনি পয়েন্ট অন এ রিং net gravitational force anywhere is 0. একটা রিং এর ভিতরে যে কোনো পয়েন্টে নেট গ্র্যাভিটেশনাল ফিল্ড সব সময় 0 হবে, সেই ডিসটেন্সের যেরকমই হোক না কেন, কারণ ডিসটেন্স আর মাসের মধ্যে একটা বোঝাপড়া আছে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবার কাছে? চলো নেক্সট।
তাহলে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে এইবার আমি আগের জায়গাটায় ফিরে আসছি। সবাই চলো রিলেট করার চেষ্টা করবো। আমাদের ছবি ছিল এটা, এইগুলো আর্থ, এটা কে? আর্থ। এই আর্থের উপর তুই আছিস, এখন তুই ডি ডিস্টেন্স নিয়ে এইখানে এসেছিস। এইগুলো আর্থের, এইটুকু হচ্ছে আর মাইনাস ডি, এইটুকু হচ্ছে ডি। আচ্ছা, এই সিচুয়েশনে আমি আর্থকে দুটো ভাগে ভাগ করতে পারি না? একটা হচ্ছে আর মাইনাস ডি রেডিয়াসের একটা স্ফিয়ার যার ঠিক টপ মোস্ট পয়েন্টে আমি আছি। আর মাইনাস ডি রেডিয়াসের একটা স্ফিয়ার যার ঠিক টপ মোস্ট পয়েন্টে আমি আছি। আর একটা হচ্ছে ডি উইথের একটা রিং যার একদম ভেতরে আমি আছি, প্লাস ডি উইথের একটা রিং যার একদম ভেতরে আমি আছি। বলো তো এভাবে ভিজুয়ালাইজ করতে পারি কি? বললাম বুঝতে পারলে? এই হলো আর্থ, আর্থের ডি এর ভেতরে আমি আছি। এখন এই সিচুয়েশনে আর্থকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা আর মাইনাস ডি রেডিয়াসের স্ফিয়ার যার টপমোস্ট পয়েন্টে আমি আছি, আরেকটা ডি উইথের একটা রিং যার ভেতরে আমি আছি। এইমাত্র আগের কনসেপ্টটার সঙ্গে একটু মিলিয়ে বলো তো মা, এই রিং এর জন্য নেট গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? 0। তাহলে তুমি যে ডেপথ নেমে এসছো তার উপরে যে মাস আছে তার উপর কি তোমার গ্র্যাভিটেশনের কোনো এফেক্ট রয়েছে? রয়েছে কি? নো। তাহলে এখন গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে আমি কি শুধু এইটুকুর ফোর্সই মাপবো? তাহলেই হবে তো? কারেক্ট। সুতরাং আমার কাছে এখন নেট গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে শুধু আর মাইনাস ডি রেডিয়াসের স্ফিয়ার যার একদম উপরে আমি আছি। ঠিক? তাহলে প্রথমেই আমার বার করতে হবে মাস অফ দিস স্ফিয়ার। চলো, টোটাল মাস কত আর্থের? আমরা জানি ক্যাপিটাল এম। রেডিয়াস কত? আমরা জানি আর। তাহলে অ্যাভারেজ ডেনসিটি তোমাদের পারমিশন নিয়ে আমি লিখতে পারি রো ইকুয়াল টু এম বাই 4/3 পাই আর কিউব। আজকে যদি একটা স্ফিয়ার হিসেবে ধরে নেওয়া যায় তাহলে আমরা জানি ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। মাস হলো ক্যাপিটাল এম, ভলিউম হলো 4/3 পাই আর কিউব। ইয়েস অর নো? বোঝা গেছে? তাহলে এই ডেনসিটি দিয়ে যদি আমি আর মাইনাস ডি এর ভলিউমটাকে গুণ করে দিই, প্রোডাক্ট নিই, তাহলে মাস বেরিয়ে যাবে। তাহলে দেখো, মাস অফ দ্য শেডেড পার্ট অর মাস এনক্লোজড or mass enclosed is rho into 4/3 pi into r minus d এর whole cube। বলো yes or no? ডেনসিটি বার করে নিলাম, ডেনসিটিকে ওইটুকুর ভলিউম দিয়ে প্রোডাক্ট নিয়ে নিলাম, তাহলে ওইটুকু মাস পাওয়া গেল। yes or no? তোমরা চাইলে রো এর ভ্যালু বসিয়ে দিতে পারো, না চাইলে এখন দরকার নেই বসানো, পরিষ্কার। so now g at d equal to কি লিখবো? জি এম বাই আর মাইনাস ডি এর হোল স্কয়ার নাকি জি এম এনক্লোজড বাই আর মাইনাস ডি এর হোল স্কয়ার? বলো। এম এনক্লোজড লিখবো তো? বুঝতে পারলে তো সবাই? কারণ এখন বাইরের পার্টটা না লিখলেও চলবে, এর গ্র্যাভিটিতে কোনো ভূমিকাই নেই। ওকে, সো ফাইনালি আমি এই দিকে চলে আসছি। এম এনক্লোজডের জায়গায় যদি ভ্যালুটা বসিয়ে দিই, so GD will be G rho
4 থার্ড পাই আর মাইনাস বক্স করে। বোঝা গেছে? তোমরা যদি সারফেসে জি এর ভ্যালুর সাথে কম্পেয়ার করে বলতে চাও সেটাও বলতে পারো। সারফেসে জি এর ভ্যালু লেখো জি এম বাই আর স্কয়ার। এম কে রেখে দিলে কাটাকুটি করতে অসুবিধা হবে, তাই আমার মনে হয় এই এম কে রো এর প্রোডাক্ট দিয়ে লেখো। চল তোদের পারমিশন নিয়ে নিচ্ছি জি ইন্টু এম না লিখে রো ইন্টু 4 থার্ড পাই আর স্কয়ার, 4 থার্ড পাই আর কিউব, সরি বাই আর স্কয়ার। তাহলে জিএস পেয়ে গেলাম জি রো 4 থার্ড পাই আর। এটা বক্স করো। এবার যদি তুমি জিডি বাই জিএস করে দাও তাহলে খুব সিম্পল অ্যান্সার বাচ্চা ছেলেরাও বলে দেবে জিডি বাই জিএস ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই আর। এটা কিন্তু কোনো বাইনোমিয়াল এক্সপানশন করিনি বা কিছু করিনি, এটা অলওয়েজ ভ্যালিড। দিস ফর্মুলা ভ্যালিড ফর অল দ্য কন্ডিশনস, অলওয়েজ ভ্যালিড। তাহলে দেখো 2h বাই আর ছিল আর এটা ডি বাই আর হয়েছে, তাহলে হাইট ডাবল করলে যা কমবে ডেপথ ডি করলে সেম কমবে। বোঝাতে পারলাম? এটা থেকে তোমাদের খুব ভালো কোশ্চেন আসে। তোমরা আজকে এই পার্ট থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো বাড়িতে একটু স্টাডি করো, প্রশ্নবিচিত্রা থেকে বা টেস্ট পেপার থেকে। আশা করি ম্যাক্সিমাম তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? লাস্ট এইটুকু বলার পর লাস্ট শুধু তোমাদের এই জি এর সাথে ডিস্টেন্সের একটা গ্রাফ আঁকতে আসে, সেটা বলেই আমি সেকেন্ড পার্টকে শেষ করব। পরের ভিডিওতে তোমরা কেপলারস ল পাবে। দেখো গ্রাফ, graph of variation of G. গ্রাফটা আকার একটা কায়দা আছে। কায়দাটা হচ্ছে এটা যে প্রথমে ধরে নাও এটা আর্থের সেন্টার। এই যে আর্থ থেকে তুমি যত দূরে যাচ্ছ এই ডিস্টেন্সটাকে আমরা স্মল আর দিয়ে লিখছি, স্মল আর দিয়ে লিখছি। এখানে থাকলে স্মল আর একটা হবে, এখানে থাকলে একটা হবে, তোমার এই আর চেঞ্জ হবে আর জি এর ভ্যারিয়েশন থাকতে হবে। গ্রাফ হবে দেখো, এটা হচ্ছে আর ডিস্টেন্স ফ্রম সেন্টার, এটা হচ্ছে জি। দেখো প্রথমে বুঝতে হবে এই আর এর ভ্যালু যখন ক্যাপিটাল আর তখন ক্যাপিটাল আর এর কম হলে তুমি আর্থের ভেতরে বা ইনসাইডে আছো, আর ক্যাপিটাল আর এর বেশি হলে তুমি আউটসাইডে আছো। তাহলে সবার আগে গ্রাফে কোন জায়গাটা ইনসাইড কোন জায়গাটা আউটসাইড সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে এইরকম ভাবে বুঝতে পারবে, এই হলো আর ইকুয়াল টু আর, এর ভেতরটা ইনসাইড আর বাইরেটা আউটসাইড। খেয়াল করে দেখো ভেতরে জি চেঞ্জ হচ্ছিল যে ফর্মুলায় 4 থার্ড পাই জি রো ইনটু আর মাইনাস ডি, তাই তো? একটু খেয়াল করে দেখো সবাই, এখন যদি তুমি এইখানে থাকো তাহলে সেন্টার থেকে তোমার ডিসটেন্স হবে আর, তখন সেন্টার থেকে ডিসটেন্সটাই ছিল তোমার আর মাইনাস ডি, তাই না? তুই উপর থেকে ডি নেমেছিস, তাই সেন্টার থেকে ডিসটেন্স ছিল আর মাইনাস ডি। তাহলে এখন দেখ সেন্টার থেকে ডিসটেন্স স্মল আর, সেটা ইকুয়াল টু আর মাইনাস ডি। এই জন্য তুই প্রথমে এখানে ফর্মুলাটাকে ভালো করে লিখে নিবি, জিডি ইকুয়াল টু 4 থার্ড পাই জি রো আর, আর মাইনাস ডি এর জায়গায় আর। খুব ভালো মতো বুঝতে পারছিস জিডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর, সুতরাং ইনসাইডে গ্রাফটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন হয়ে সারফেস অবধি আসবে। সারফেসের পর থেকে কি হবে তোরা খুব ভালো মতো দেখেছিস, জি এইচ এর ভ্যালু জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। তুই যদি বাইরে চলে যাস তাহলে সেন্টার থেকে তোর ডিসটেন্স স্মল আর ই হবে আর প্লাস এইচ, সুতরাং আমরা লিখতে পারি দিস ইজ জি এম বাই স্মল আর স্কয়ার।
সুতরাং বাইরে 1/r² এর সাথে ফল করছে, GH is directly proportional to 1/r², বাইরেটা এইভাবে ফল করবে। So the whole graph of variation of G with R is like this. সেন্টারে 0 থেকে ক্রমশ বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হবে সারফেসে, এইখানে ওর ভ্যালু হচ্ছে GM/R², তারপর ক্রমশ হাইটের সাথে এটা কমতে থাকবে। কোনোদিন 0-তে টাচ কিন্তু করবে না, কারণ ইনফিনিটি অবধি থাকবে। এটাকে কেউ টাচ করিয়ে দিও না, তাহলে কিন্তু নাম্বার পাবে না। থ্যাংক ইউ, এখানেই আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ।